স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর সঞ্চিতা। যেটি আমাদের আজকের বিষয় যে এই শীতে ত্বকের কি কি ধরনের সমস্যা বা ডিজিজ বা রোগ হতে পারে একটু জানতে চাইবো। সাধারণত কোন কোন রোগ হওয়ার প্রবণতা এই সময় ত্বকে বেশি থাকে? আসলে এখন কিন্তু শীতের স্থায়িত্ব অনেক কম, খুব অল্প সময়ের জন্য শীত আসে আমাদের দেশে। হ্যাঁ, গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে শীতের প্রকটতা আমরা অনুভব করছি না, কিন্তু টেম্পারেচারটা সেরকম ভাবে চেঞ্জ না হলেও হিউমিডিটিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আর এই হিউমিডিটি চেঞ্জের সাথে সাথে শীত নিয়ে আসছে নানা ধরনের অসুখ। অবশ্যই। এবং কি কি ধরনের আসলে রোগ হতে পারে এই সময়টিতে ত্বকের? শীতে আসলে বয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের সবার ত্বকই নানা ধরনের অসুখ বিসুখ হয়। তো আমি বয়স্কদের অসুখ দিয়ে শুরু করছি, কারণ যখন আমাদের বয়স বাড়তে থাকে আমরা নিজেদের প্রতি উদাসীন হয়ে যাই। তো বয়স্কদের প্রধান যে অসুখটি হয় এটিকে বলা হয় উইন্টার ইচ। আচ্ছা, কি এটা? এর নাম হচ্ছে জেরোটিক এক্সিমা। স্কিনটা এক্সট্রিমলি ড্রাই হতে থাকে এবং ফেটে ফেটে যায়। নদীর পানি শুকিয়ে গেলে যেমন ফেটে যায়, ঠিক সেরকম ডেট রিভার বেডের মতো স্কিনটা হয়ে যায়। সাধারণত পায়ে হয় অথবা হাতেও হয়। তো জেরোটিক এক্সিমা যাদের টেন্ডেন্সি থাকে, তো আমি যখন শীত আসার আগেই যদি আমি শরীরকে ময়শ্চারাইজার দিয়ে অ্যাপ্লাই করি, একটা ভালো পেট্রোলিয়াম জেলি বা যে কোনো ময়শ্চারাইজার লিপিড কন্টেনিং, তাহলে দেখা যাবে যে শীতের মধ্যে আমার সেরকম ভাবে জেরোটিক এক্সিমাটা হওয়ার সুযোগ হচ্ছে না। আর যদি হয়েই যায় তখন কিছু আমাদের মেজারমেন্ট নিতে হবে। আচ্ছা, তার মানে যদি হয়ে যায় সেক্ষেত্রে আসলে কি করণীয়? কারণ অনেকেই কিন্তু এই প্রিভেনশনের বিষয়টি হয়তো জানবেন না। তারপর যখন রোগের মধ্যে পড়ে যাবেন আসলে কি করবেন তারা তখন? জেরোটিক এক্সিমার সাথে কিন্তু ইচিংটা থাকে, কখনো ব্লিস্টার হতে পারে। আচ্ছা, যদি ব্লিস্টার থাকে তখন আমরা মডারেট পটেন্ট একটা স্টেরয়েড ব্যবহার করব শর্ট ডিউরেশনের জন্য, 15 দিনের জন্য। আচ্ছা, এরপরে ইচিং যদি থাকে তখন আমরা ইচিংকে কন্ট্রোল করার জন্য ওরালি অ্যান্টিহিস্টামিন খাবো। আর ময়শ্চারাইজার তো আছে। আর শুধু যে জায়গায় মানে পায়ে যদি জেরোটিক এক্সিমা হয় শুধু সেখানেই না, আমাদের পুরো শরীরেই আমাদেরকে একটি ন্যাচারাল সমৃদ্ধ কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এবং এটি অ্যাপ্লাই করার পরে বা এই ব্যবস্থা নেওয়ার পরে কি ভালো হয়ে যায়, রোগী ভালো বোধ করে? এটি অফ অ্যান্ড অন দেখা যায় যে প্রতি শীতেই আসছে। তো এই জন্য আমি বলেছি যে প্রিভেনশনটা আগে। আমি যদি শরীরটার হাইড্রেশন মেনটেন করি, কোনো হিউম্যাকটেন্ট কন্টেইন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, তাহলে আমার দেখা যাবে জেরোটিক এক্সিমটা সেই সিভিয়ার ভাবে হচ্ছে না, মানে হচ্ছে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে, মানে ম্যানেজেবল, ম্যানেজ করতে পারছে। আচ্ছা, আর কি কি ধরনের সমস্যা হতে পারে? জেরোটিক এক্সিমার সাথে আরেকটি অসুখ আসে, সেটি হচ্ছে নিউমোলার ডিজিজ, নিউমোলার এক্সিমা, কয়েন শেপ। এটাকে ডিসকয়েড এক্সিমা বলা হয়। কাদের হয় এটি? কোনো বিশেষ গ্রুপের কি বেশি হচ্ছে? হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে 50 থেকে 70 বছর বয়সে, আর ছেলেদের ক্ষেত্রে একটু কম বয়সে হয়। কিভাবে বোঝা যাবে? এটি বলেছি কয়েন শেপ, গোল গোল হয়। অনেকে এটি ফাঙ্গাল ইনফেকশন বা সরিয়াসিসের সাথেও কনফিউজ করে। আমি সরিয়াসিস নিয়ে একটু পরে বলবো, তার আগে নিউমোলার এক্সিমা নিয়ে বলছি। নিউমোলার এক্সিমাতে শীতের শুরুতে দেখা যায় দানা দানা পানি পানি র্যাশ হচ্ছে, এরপরে এটি ক্রাস্টেড হয়ে যাচ্ছে, এবং শীত যখন শেষ হয়ে যায় দেখা যায় যে একটা শক্ত লাইকেনিফিকেশন হয়ে একটা দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এটিকে তো বোঝার আসলে উপায় নেই। যারা জানেন না তারা তখন কি করবেন এই জাতীয় সমস্যা হলে? বলেছি যখন ব্লিস্টার বা অ্যাকুইট ফেজে কোনো মানে ওয়েট ড্রেসিং ব্যবহার করবে। ওয়েট ড্রেসিং একটা ট্রিটমেন্ট প্রোটোকল, এখানে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড একসাথে মিক্সচার পাওয়া যায়। তো ওয়েট ড্রেসিং দিলে আমার যে ক্ষতটা হয়েছে ওটি শুকিয়ে যাবে। এরপরে যখন ক্রাস্ট হবে তখন আমি শুধু টপিক্যাল কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। আর ক্রাস্টটা যদি ফেটে যাবে, ফেটে গিয়ে হয়তো একটা শুকিয়ে যাবে, আর এই ক্রাস্টটি যখন ইনফেকশন হবে, আর ক্রাস্টটি যদি বেশি সিভিয়ার হয় তখন আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকি। আচ্ছা, এটিও কি শুধু শীতেই হয় নাকি অন্য সময় হয়? অন্য সময় হলেও শীতে এটি বেশি দেখা দেয়। আচ্ছা, আর কি কি ধরনের সমস্যা থাকতে পারে যেটা আপনি বলছিলেন যে একে একে বলবেন আমাদের দর্শকদের জন্য? শীত আসলেই কিন্তু যাদের সরিয়াসিস আছে তাদের জন্য একটা আতঙ্কের ব্যাপার হয়ে কাজ করে, এবং খুব কষ্টদায়ক একটি সমস্যা এই সময়টাতে। কারণ শীত মানেই কিন্তু একটা ভ্যাকেশন মুডে চলে যায়। বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ, মা বাবারা হলিডেতে যায়, বা আমরা বন্ধু বান্ধবকে নিয়ে দূরে কোথাও বিচে চলে যাই। তো ভ্যাকেশনে গেলে কি হয়, দেখা যায় যে খাবার দাবারে কিন্তু একটা অনিয়ম আসে। সোরিয়াসিসের সাথে কিন্তু খাবার দাবার, সানলাইট সবকিছুই জড়িত। আমি একটু জানতে চাইবো সোরিয়াসিসটা সম্পর্কে একটু যদি বলেন, কারণ অনেক দর্শকই আছেন বা রোগীরা আছেন হয়তো নামটি জানেন না কিন্তু তারা ঠিকই এটাতে ভুগছেন। সোরিয়াসিস খুবই কমন একটা অসুখ। এটি হচ্ছে দেখা যায় যে মাছের আঁশের মতো, ফিশ স্কেলের মতো স্কেল উঠতে থাকে। অনেক রকম সোরিয়াসিস আছে,
ছোট ছোট চাকা চাকা হতে পারে নিউমোলার এক্সিমার মতো, অথবা এক্সটেন্সিভ ভাবে আপনার পুরো শরীরে এটা স্প্রেড করতে পারে, বা ফোল্ড এরিয়াতেও হতে পারে, সেটিকে আমরা ইনভার্স সোরিয়াসিস বলি। আচ্ছা। আর শীতকালে দেখা যায় যে ব্যাকটেরিয়ার সাথে ইনফেকশন থেকে সোর থ্রোট থেকে একটা সোরিয়াসিস হয়, এটাকে আমরা গোটেড সোরিয়াসিস বলে থাকি। আচ্ছা, তাহলে এই সময়টিতে আসলে তাদের জন্য কি করণীয়, যাদের সোরিয়াসিস ইতিমধ্যেই তারা সোরিয়াসিস আক্রান্ত তাদের ক্ষেত্রে? আমি শীতের সাথে যেহেতু রিলেটেড বলছি, যে খাবার দাবারের কথা, সি ফুড বা রেড মিটে কিন্তু সোরিয়াসিসটা ফ্লেয়ার আপ হয়। আচ্ছা। তো আর যদি আমরা বিচে যাই, সমুদ্র সৈকতে যাই, আমরা তো সি ফুডটাই খাই, সবার আগে ওইটাই পছন্দ করি, সেটা খাওয়া হয়, সেখান থেকে সোরিয়াসিস ফ্লেয়ার আপ হয়। অথবা কোনো ভ্যাকেশনে হলিডেতে গেলাম, আমরা মিট খাচ্ছি, এই রেড মিটটা থেকেও সোরিয়াসিস ফ্লেয়ার আপ হচ্ছে। এরপরে সোরিয়াসিসটা বেড়ে গেছে, তখন আমি ডিপ্রেশনে ভুগছি। কি হচ্ছে? স্ট্রেসটা কিন্তু সোরিয়াসিসকে আরো বাড়িয়ে দিচ্ছে, একটির সাথে আরেকটি জড়িত। আর শীতকালে সোরিয়াসিস হওয়ার আরেকটি কারণ হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো কিন্তু সোরিয়াসিসের ক্ষেত্রে টনিক হিসেবে কাজ করে। নরমালি আমাদের ত্বক কিন্তু তার শেডিং হতে থাকে, মৃতকোষ ঝরে যায়, কিন্তু সোরিয়াসিসে মৃতকোষ হওয়ার আগেই তার নিজস্ব সেল প্রোডাকশন ক্ষমতা অনেকভাবে বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। এই স্পিডটাকে কন্ট্রোল করে হচ্ছে সান রে, কিন্তু সেটি সকাল 9টার আগে। আচ্ছা, ওই সময়টিতে। কিন্তু শীতে আমরা কি করি? গরম কাপড় চোপড় পরি, আর সকালে রোদে তো মানে সকালবেলা বের হওয়ার একটা মানে আমরা ওই লোকটা কেউ সামলাতে পারে না, যে সকালে থাকবো না, আমরা ঘরে থাকবো, যে একটু সকালে পরে রোদ হবে তখন আমরা বের হব। হ্যাঁ, এখানে কিন্তু সেই যে সান আল্ট্রাভায়োলেট রেটা, যেটা তার স্কিনের জন্য মানে সোরিয়াসিসের জন্য টনিক হিসেবে কাজ করছে, নিজে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। এই সকল কারণে শীতকালে সোরিয়াসিসটা বেশি বেড়েছে। আর ড্রাইনেস তো একটা ব্যাপার আছে। এই সময়টাতে স্ক্যাবিসটা কি বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে? এই শীতে স্ক্যাবিসও বেড়ে যায়, কারণ যেটিকে আমরা খোসপাত্রা বলছি, কারণ হাইজিন মেইনটেইন করে না, গোসলের একটা ব্যাপার আছে। আর যারা হচ্ছে লো সোশিওইকোনমিক কন্ডিশনে থাকে, বস্তিতে বা স্কুলে যায় বাচ্চারা, একজনের হলে আরেকজনের থেকে এটা ভীষণ কন্টাজিয়াস। আচ্ছা, তো সেটিকে আসলে কিভাবে কন্ট্রোল করা উচিত বা প্রতিরোধের জন্য আসলে কোন কোন বিষয়গুলো উচিত বলে মনে করেন? স্ক্যাবিসের জন্য প্রথমে যেটি দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রতিদিন গোসল করতে হবে, এবং সেটি খুব গরম পানি দিয়ে না, কুসুম গরম পানি দিয়ে। আর স্ক্যাবিস হয়ে গেলে আমরা যে কাপড়গুলো পরছি সেগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে রাখতে হবে। আর স্ক্যাবিসের একটা তো নিজস্ব ট্রিটমেন্ট আছে, পারমেথ্রিন আমরা অ্যাপ্লাই করি গলা থেকে পা পর্যন্ত। আর এটা হচ্ছে আমাদের আবার রিপিট ইউজ করতে হয়। এটাই কিন্তু অনেকেই ওটি মানতে চান না, কারণ আজকে মারছে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু এটা যে আমাকে 7 দিন পর আবার রিঅ্যাপ্লাই করতে হবে সেটি ভুলে যায়। দেখা যায় যে এটি রেজিস্ট্যান্স হয়ে নিজেরই শুধু হচ্ছে না, পরিবারের সবাইকে নিয়ে সে স্ক্যাবিস নতুন ভাবে দেখা দিচ্ছে। আরেকটি জিনিস মাথায় রাখছি না আমরা, যে অনেক দিনের হয়তো রেখে দেওয়া পুরনো শীতকালের কাপড়গুলো সেটি হয়তো না ধুয়ে বা পরিষ্কার না করে আমরা আবার পরছি, তা থেকেও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো শীত আসলেই শুধু নতুন কাপড় না, আমার আগের যে পুরনো কাপড়গুলো আছে, আমার যে ব্ল্যাঙ্কেট আমি যেগুলো ব্যবহার করব, বা রুমের কার্টেনগুলো আছে, সবগুলো যদি আমরা ক্লিন করে রোদে শুকিয়ে রাখি, আমরা কিন্তু অনেক ধরনের কন্টাজিয়াস ডিজিজ থেকে নিজেরাই মুক্ত হতে পারবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই শীতে ত্বকের কি কি ধরনের সমস্যা হতে পারে, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমরা আজকের অতিথির কাছ থেকে জানলাম, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে।